এখন এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলিকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক শ্রোতা। ভারত আমাদের সব থেকে কাছের প্রতিবেশী। নানা কারণে তাদের প্রতি, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক রাখতে হয়, আমাদের সাথেও তাদের একটা সম্পর্ক রাখতে হয়। আমরা অনেক কারণে ভারতের উপরে নির্ভরশীল, একই সাথে তারাও আমাদের উপরে নির্ভরশীল। ভারতের কাছ থেকে আমরা কতগুলো সুবিধা গ্রহণ করি, কিন্তু তার কোনোটাই বিনামূল্যে বা ফ্রিতে না। আমরা পয়সা দিয়ে তাদের কাছ থেকে পণ্য কিনি, আমাদের কাছ থেকেও তারা কিছু সুবিধা নেয়। সুতরাং এখানে দায় দয়া এইটার কোনো সম্পর্ক নেই। রাজনীতিতে ভারত এখানে প্রভাব বিস্তার করে। আশপাশের যতগুলো দেশ আছে প্রতিবেশী, সবার আভ্যন্তরীণ বিষয়ে ভারত প্রভাব বিস্তার। কিন্তু 5 আগস্টের পর, আওয়ামী লীগের পতনের পর ভারতের অনুভূতিটা এবং তাদের আচরণটা মনে হয়েছে যে তারা বাংলাদেশের ক্ষমতা হারিয়েছে। 5 আগস্টের পরিবর্তনটা ভারত স্বাভাবিকভাবে নিতে পারেনি, নেয়। এর একটা কারণ কেবলমাত্র ভারতের যে আগ্রাসী মনোভাব সেটা না। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল, কেউ প্রকাশ্যে কেউ গোপনে, ভারতের সাথে এক ধরনের হাত কস্তানো সম্পর্ক মেনটেন করে চলে। আওয়ামী লীগের সময় সুজাতা সিংকে আনা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমাদেরকে আবার একবার তোমরা ক্ষমতায় বসাও। আবার নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছে, দূতাবাসের বন্ধের দিন বিএনপি ফুল নিয়ে গেছে, গেটে রেখে এসেছে। জিএম কাদের ভারত থেকে এসে বলেছেন যে আমি কোনো কথা বলতে পারবো না, নিষেধ করে দিয়েছে। আবার জামাতের আমির বলেছেন যে ভারতের মনে কষ্ট দিয়ে আমরা কিছু করব না। সাম্প্রতিককালে শেখ হাসিনার ভাষণ নিয়ে ভারত আমাদের সাথে এক ধরনের চালাকি করেছে। আপনি যথার্থই বললেন, তারা আমাদেরকে কিন্তু বলেছিল যে তারা কতগুলো অ্যাকশনের দিকে যান। জয়সওয়ালের প্রেস কনফারেন্সটা তিনি বলেছিলেন যে আমরা তো আসলে সরকারিভাবে তাকে সহযোগিতা করছি না। তার মানে হচ্ছে যে তারা জানতেন যে এই আয়োজনটা হচ্ছে বেসরকারিভাবে। যদিও শেখ হাসিনার ভাষণ প্রচারের ক্ষেত্রে বাংলাদেশের আদালতেরও কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই। শুধুমাত্র তিনি যদি হেট স্পিচ না দেন তাহলে এটির বৈধতা অবৈধ না। সরকারের পক্ষ থেকে এটি, বিচারালয়ের পক্ষ থেকে, বিচারকদের পক্ষ থেকে এটি বলা হয়েছে, আইনজীবীরা বলেছেন। তারপরেও সরকার চায়নি যে এই ভাষণটা প্রচারিত হোক, কিন্তু তারা নীরবে, অনেকেই শুনেছেন তিনি কি বলেন। তার অর্থ হচ্ছে যে সরকার আমাদেরকে শুনতে না করেছেন, কিন্তু তারা আবার কিন্তু শুনেছেন। এটি একটা দিক। আবার আর একটা দিক হচ্ছে শেখ হাসিনার সরকার ও তারেক রহমানের বক্তব্য মানুষ যাতে শুনতে না পারে তার চেষ্টা করেছে, কিন্তু তিনি কি তখন সফল হয়েছেন? হননি। আজকের যুগে আপনি কারো বক্তব্য মানুষকে শুনতে দেবেন না, টেকনোলজি ওই নিয়ন্ত্রণ আপনার। সুতরাং এটা এক ধরনের পণ্ড চেষ্টা, বৃথা চেষ্টা। ভারত যে আচরণটা করেছে এটা অনাকাঙ্ক্ষিত। অন্তত প্রতিবেশী দেশের সাথে একটা আস্থার যে সম্পর্ক, সেই সম্পর্কটা নষ্ট হবে। কিন্তু পরবর্তীকালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলো এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছে। এটা অনেকেই বলছে যেটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে মানুষকে একটু সন্তুষ্ট করার জন্য, প্রকৃতপক্ষে এটি ভারতের কাছে পৌঁছানো হয়নি। এক, দ্বিতীয় জায়গাটা, যদি আপনি রিয়েল এটি মিন করেন যে ভারতকে এই আচরণের জন্য আমি তাকে তিরস্কার করব, তাহলে তাদের রাষ্ট্রদূতকে ডাকা উচিত ছিল। সেটা না করে পরের দিন একজন মন্ত্রী ভারতীয় রাষ্ট্রদূতের সাথে দেখা করে ডিজেল নিয়ে আলোচনা করলেন। আর বিরোধী দলের পক্ষ থেকে দেখলাম তারা মিছিল করলেন, স্লোগান দিলেন, কিন্তু মিছিলটা চলে গেল সচিবালয়ের দিকে। তারাও মনে হয়েছে যে বিষয়টা তারা ওভারলুক করার চেষ্টা করেছে, কিন্তু পাবলিকের কাছে দেখানোর চেষ্টা করেছেন আমরা এই বিষয়ে খুবই অ্যাডামেন্ট,
আমরা খুব দৃঢ়। কিন্তু পরবর্তীকালে আপনি দেখছেন ভারতের যে রাষ্ট্রদূত, তিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে 1.5 ঘন্টার বৈঠক করছেন, প্রধানমন্ত্রীর সাথে তার মানে বৈঠক করছেন, আপনি এবং আপনি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ভারতের সঙ্গে আমাদের সরকার কিংবা বিরোধী দল কিংবা অন্য কোনো দল মুখে মুখে যে একটা বিরোধের নাটকের মতো করছে, এটা আসলে প্রকৃত বাস্তবতা নয়। প্রকৃত বাস্তবতা হলো ভারতকে প্রকৃত সবাই তেল দিয়ে চলতে চায়, তেল ভারতের দিয়ে কাছ থেকে তোষামত করে তেল চলছে। পাওয়ার জন্য সবাই তেল দিতে চায়। হ্যাঁ, একদম তাই, আচ্ছা। একদম তাই। এখন আরেকটা প্রসঙ্গ, যেটা নিয়ে সর্বশেষ প্রসঙ্গ, গতকালকে আমরা দেখলাম যে আমাদের যিনি ভারতের হাই কমিশনার বাংলাদেশে আছেন মিস্টার ত্রিবেদী, উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, বেশ ফলাও করে একটু প্রচারও হলো। উনি সেখান থেকে বের হয়ে এসে প্রধানমন্ত্রীর মানে ভূয়সী প্রশংসা করলেন। তো আবার এর মধ্যে রয়ের যিনি প্রধান, উনিও বাংলাদেশে এসেছেন, ওনাকে আমাদের ডিজিএফআই আমন্ত্রণ করে নিয়ে এসেছেন। এগুলোর মাঝখান থেকে আপনি কি ইঙ্গিত দেখতে পান? ধন্যবাদ। স্পষ্ট করে বললে, যে খবরটা আমরা শুনছি যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার কতগুলো পদক্ষেপ নিচ্ছে, আবার তিনিও ফিরে আসার ব্যাপারে একটা ঘোষণা দিয়েছেন, সম্ভবত এই বিষয়টাকে সামনে অথবা পেছনে রেখে এই যে তৎপরতাগুলো দেখছি। আপনি কি কখনো শুনেছেন যে একটা দেশের রাষ্ট্রদূত একজনের সাথে বৈঠক করে আবার নিজ দেশে ফেরত যাচ্ছে? তিনি আমেরিকার প্রতিনিধির সাথে বৈঠক করলেন, করেই আকস্মিকভাবে দিল্লি চলে গেলেন, আবার ফিরে এলেন, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে আবার ফিরে গেলেন। আমার ধারণা যে তিনি সম্ভবত এই আলোচনাগুলোতে আপডেটগুলো তার সরকারকে অবহিত করার জন্য যাচ্ছেন। তো এই সময়কালে আর এমন কোনো বিষয় নেই আমাদের এখানে যেটা নিয়ে একেবারে প্রত্যেকটা আলোচনা সরকারকে আপডেট রাখার জন্য রাষ্ট্রদূতকে ছুটে যেতে হচ্ছে। রয়ের প্রতিনিধিরা এসেছে, এভাবে পারস্পরিক সংযোগ যোগাযোগ এগুলো থাকে গোয়েন্দাদের মধ্যে, কিন্তু অনেকটা আকস্মিকভাবে মিডিয়াকে না জানিয়ে। অনেক ঘটনা কিন্তু মিডিয়াকে জানানো হয়, কে আসছেন, কোথায় যাবেন, কি বৈঠক হবে, কিন্তু এই বিষয়টা আমি নিউজ যেটা দেখেছি প্রেস রিলিজ আকারে না, অনুসন্ধান করে ইনভেস্টিগেটিভ রিপোর্ট, তারা খোঁজ নিয়ে সোর্সের মাধ্যমে জেনেছেন কারা আসছেন, এবং যারা এসেছেন তারা শুধুমাত্র ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাথেই বৈঠক করেননি, এর বাইরে কয়েকজন রাজনীতিবিদদের সাথে বৈঠক করেছেন। গতকালকে ওয়েস্টিং পত্রিকায় এসেছে। প্রথমত আমাদের জানার আগ্রহ সেই রাজনীতিবিদ কারা, তারা কি নিয়ে আলোচনা করছেন এটা আমাদেরকে বলবেন না, তবে আমি অনুমান করি শেখ হাসিনাকে কেন্দ্র করে দুই দেশের গোয়েন্দা সরকার রাজনীতিবিদদের তৎপরতাটা অনেকটা বেড়েছে। জি, এটা একটু আপনি মানে খুবই একটা ভালো পয়েন্ট ধরেছেন যে রয়ের প্রধান, তো উনি এসেছেন, এসে আমাদের সামরিক গোয়েন্দা বাহিনীর সঙ্গে কথা বলবেন, খুবই স্বাভাবিক ছিল। কিন্তু পলিটিক্যাল লিডারদের সঙ্গে ওনার আলোচনাটা, এটা আসলে একটু রহস্যজনক বলে আপনার কাছে মনে হচ্ছে। আমার কাছে ওটা একটু রহস্যজনক মনে হলো। আহ দেখা যাক কি হয়, এটা আমিও বুঝতে পারলাম না। আপনি কি ধারণা করেন কেন উনি প্রধান কেন আমাদের পলিটিক্যাল লিডার সঙ্গে কথা বললেন? আপনার কি মনে হয় এটা কি কোনো শিডিউল আলোচনা ছিল? আমাদের এখানে এই সময়ে যে রাজনীতিতে বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের বড় কোনো এজেন্ডা নেই, অথবা নিরাপত্তা ইস্যুটাও এই সময়কালে এতটা আলোচিত না যে রয়ের শীর্ষ কর্মকর্তার বাংলাদেশে আসতে হবে। এই সময়কালে কেবলমাত্র আওয়ামী লীগ যে ফিরতে চাইছে এবং তাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের যে কথার চালাচালি, অভিযোগ পাল্টা অভিযোগ, এর প্রেক্ষিতে আমার মনে হয় যে শেখ হাসিনা ফিরে আসার ঘোষণাকে এবং সরকারের আগ্রহ, এই সরকারের ব্যাখ্যা, এই বিষয়টা বিবেচনায় রেখেই সম্ভবত এই পারস্পরিক যোগাযোগটা, আসা যাওয়াটা বেড়েছে। গত পরশুদিন সীমান্তে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এছাড়া সীমান্ত ইস্যুতে সাম্প্রতিককালে খুব বড় কোনো অঘটন ঘটেছে এমনটা না।
যেটা আপনার নিরাপত্তা কনসার্ন। আমার ধারণা উভয় দেশের যে তৎপরতাগুলো, বিশেষ করে আমেরিকার যে প্রতিনিধি এসে গেলেন, তিনিও ভারতে দায়িত্ব পালন করেন, তারপরেও তিনি দীর্ঘ বৈঠক করলেন এখানে এসে, হোস্ট কান্ট্রিকে অবহিত না করে। সামগ্রিকভাবে আমার কাছে মনে হয় যে এই তৎপরতাগুলো পরিচালিত হচ্ছে শেখ হাসিনাকে ফোকাস করে। সেটা তিনি সেখানে থাকবেন কি থাকবেন না, তিনি ফিরে আসবেন কি আসবেন না, তাকে ফেরত আনা হবে কি হবে না, মূল ফোকাসটা হচ্ছে শেখ হাসিনা। এটা হচ্ছে আমার অবজারভেশন। জি। আচ্ছা, আমরা এখন একটু অন্য প্রসঙ্গে একটু যাই। অন্য প্রসঙ্গে মানে সর্বশেষ যে প্রসঙ্গটা, যে আজকে 11 তারিখ, আমাদের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করা হবে 13 তারিখে। 13 তারিখ দাখিল যখন করা হবে তখনই তো বোঝা যাবে যে কে নির্বাচিত হচ্ছে। এটা তো অনেকটা আপনার ডিসাইডেডই যে আপনার বিএনপি যাকে মনোনয়ন দেবেন তিনি নির্বাচিত হবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু তারপরেও আহ নিশ্চিত পরাজয় জেনেও জামাত নির্বাচনে অংশ নিচ্ছে এবং তারা অলি আহমেদকে হঠাৎ করে প্রার্থী করে বসলো, এটা নিয়েও নানা ধরনের আলোচনা হচ্ছে। এর পেছনে নির্বাচনটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এখানে একটা রাজনৈতিক একটা আপনার মানে চাল দেওয়ার ব্যাপার আছে। এটা আপনি আসলে কিভাবে দেখছেন যে অলি আহমেদ জামাতের প্রার্থী হয়ে যাচ্ছেন এবং এদিকে বিএনপির কি হচ্ছে না এখনো জানি না, কি মনে হয় আপনার এই বিষয়টা নিয়ে? রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা করার জন্য একটা স্বস্তি যে আমরা অনেকদিন ধরে শুনছিলাম বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি প্রার্থী করবে। এক ধরনের রাজনীতিতে প্রোপাগান্ডা ছিল যে লন্ডনে তাদের মধ্যে এক ধরনের সমঝোতা। বিএনপিকে হাজারবার ধন্যবাদ জানাই যে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার এই যে সুযোগটা এসেছিল, সেই সুযোগটা বিএনপি না দেওয়ার কারণে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যে সর্বনাশটা করে গেছেন এবং তার ভেতর থেকে মানুষের যে ট্রমা, এই ট্রমাটা আবার নতুন করে আসতো যে তিনি এক ধরনের এটা আবার মনে করিয়ে দিত তিনি যদি রাষ্ট্রপতি হন। বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিচ্ছে যে তিনি রাষ্ট্রপতি হচ্ছেন। সিলেকশনের দিক থেকে যদি বলেন, আমি মনে করি একটি ভালো সিলেকশন। যদিও অনেকেই বলতেন যে মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি করা হবে, আমার একটু সংশয় ছিল এই কারণে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এমপি নির্বাচিত হওয়ার পরেও দল সিদ্ধান্ত দিয়ে এমপি শপথ নিতে দেয়নি, মনে থাকার কথা, 18 নির্বাচনের কথা। আবার দলের কাউন্সিলে সব পদ বন্টন হলেও তাকে দীর্ঘদিন ভারপ্রাপ্ত সেক্রেটারি করে রাখা হয়েছিল, সেটাও নিশ্চয়ই মনে আছে। অর্থাৎ মানুষের একটা ধারণা ছিল যে বিএনপির ভেতর থেকে খুব প্রভাবশালী একটি অংশ তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নেতার জায়গায় বসালেও কোনো কোনো জায়গায় তাকে পছন্দ করেন না। সুতরাং এবারও হয়তো তাকে আলোচনায় থাকার পরেও ওই পছন্দটা হবে কিনা এই নিয়ে একটা সংশয় আমার মধ্যেও ছিল। তো সেই সংশয়টা কেটে গেল। আর জামাতের যে সিলেকশন, প্রথমত হচ্ছে কর্নেল অলি আহমেদের, একজন বীর মুক্তিযোদ্ধার যে স্খলনটা, অধপতনটা আমাদের চোখের সামনে এতটা প্রকট আকার ধারণ করলো, এটা দেখে এক ধরনের হৃদয়ে রক্তক্ষরণ হয়। হুমায়ুন আজাদ বলেছিলেন যে একজন মুক্তিযোদ্ধা চিরকালের মুক্তিযোদ্ধা নন। যারা কর্নেল অলিকে গত 15 বছর 20 বছর আগেও রাজনীতির মাঠ থেকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে এবং যেটা নিয়ে জামাতের সাথে বিএনপির বহু টানাপোড়েন ঘটেছে, সেই কর্নেল অলি আহমেদ এখন জামাতের সব থেকে বিশ্বস্ত প্রিয়জন এবং সেই বিএনপিকে তিনি নানাভাবে বাক্য ব্যয় বানে জর্জরিত করেন। এক, জামাতের যে কৌশলটা, জামাত দেখবেন যে একটা হাইপ তোলার চেষ্টা করে যে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নিরপেক্ষ লোক দিতে হবে। নিরপেক্ষ লোক মানে কি? দল নিরপেক্ষ, তারা আমাদের কেউ নয়। বিএনপি অনেকগুলো জায়গায় এক ধরনের দৃষ্টিকটুভাবে দলীয়করণ করছে। অনেকগুলো জায়গায় দলীয়করণ ছাড়া আপনি প্রশাসন চালাতে পারবেন না, এটা যেমন সত্য। আবার কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে
একেবারে দৃষ্টিকটুভাবে দলীয়করণ করা হচ্ছে। জামাত সম্ভবত মাঠের রাজনীতিতে বক্তব্য দিয়ে জানাতে চায় যে এই যে দেখো, আমাদের 80 জন এমপি থাকার পরেও আমাদের দল থেকে আমরা কেউকে নমিনেশন না দিয়ে আমরা অন্য একটা দলের যাদের কোনো একজন এমপিও নেই তাকে আমি নমিনেশন দিয়েছি, অর্থাৎ আমি অনেক উদার, রাজনীতিতে আমি যেটা বলি সেটা করতে চাই। কিন্তু সত্য কথা হলো, জামাতের প্রার্থী বিজয়ী হবে এই সম্ভাবনা যদি থাকতো, জামাত কখনোই কর্নেল অলিকে এই জায়গায় আনতেন না। হয়তো তিনি ওই যে প্রয়াত শমশের আলীর মতো, অথবা জামাতের যে মানে গুপ্ত নেতা যারা আছেন তাদের কেউকে করতেন। আপনার মনে আছে অন্তর্বর্তী সরকারের সময় বিশ্ববিদ্যালয়গুলো যাদেরকে ভিসি করা হয়েছিল, আমরা জানতাম যে তারা নিরপেক্ষ লোক, কিন্তু চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 ভিসি প্রায় 1000 লোক নিয়োগ দিয়েছে, তার বেশিরভাগই হচ্ছে জামাতের কর্মী। হয়তো জামাত সেই ধরনের একজন নিরপেক্ষ লোককে বসাতো যে জামাতের পারপাসটা সার্ভ করত। আমি এই জায়গাটায় দেখছি জামাত তার ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে এক ধরনের চালাকি করেছে, তবে ইতিবাচক দিক, মানুষ এই চালাকি ধরতে পারে এবং খুব সহজে বুঝতে পারে কে কার সাথে কিভাবে চালাকিটা করছে। জি, অনেক ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন খুব গুরুত্বপূর্ণ ইস্যু এখানে ছিল আমাদের এখানে, সেটা হলো ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক। আমরা যখনই যে সময় বাস করি না কেন, ভারত আমাদের প্রতিবেশী থাকবেনি, এবং দেশে যে সরকারই থাকুক না কেন, ভারতের সঙ্গে সম্পর্কটাকেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে। আজকে প্রবল বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির কারণে রাস্তায় গাড়ি ঘোড়া যা ছিল, যানবাহন সব একদম জ্যাম হয়ে গিয়েছিল। তো আমি যখন বাসায় ফিরলাম তখন আবার আমার আরেকটা টক শো ছিল সময় টিভিতে, ওখানে যেতে হতো। কাজে বাসায় এসেও আমি এই কাজটা করতে, এই রেকর্ডিংটা করতে পারিনি, একবারে সময় টিভিতে গিয়েছিলাম। তো সময় টিভি থেকে ফিরে এই রেকর্ডিংটা আমাকে করতে হলো, যে কারণে এত রাত হয়ে গেল। তো আমার কথা হলো, আমি যখন আসলাম বাসা পর্যন্ত, বলা বাহুল্য আমি বাসা পর্যন্ত কিন্তু এই গাড়ি নিয়ে আসতে পারিনি, আমি ফার্মগেট পর্যন্ত আসতে পেরেছি। ফার্মগেট থেকে আমার বাসা পর্যন্ত আমাকে হেঁটে আসতে হয়েছে, এবং হেঁটে আসার কোনো রিক্সাও আসেনি, কারণ রাস্তায় পানি ছিল। আমার হাঁটু পরিমাণ পানি ভেঙে আমাকে রাস্তায় এখানে আসতে হয়েছে। এবং এখন যখন আমি সময় টিভি থেকে ফিরলাম রাত্র 11টায়, তখনও আমি দেখলাম রাস্তায় অনেক জায়গায় পানি জমে আছে, এবং সেই পানি জমার কারণে অনেক গাড়ি বন্ধ হয়ে আছে এবং ঠিকঠাক মতো আসা যাচ্ছে না। দেখুন, বৃষ্টি হবে, এটা একটা প্রাকৃতিক ব্যাপার, তাই না? কিন্তু সেই বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য একটা ব্যবস্থা তো থাকতে হবে, একটা লাক্সই ব্যবস্থা থাকতে হবে, একটা সায়েন্টিফিক ব্যবস্থা থাকতে হবে। সেই ব্যবস্থাটা করার দায়িত্ব কার? সরকারের। আমি যদি আরও ছোট করে বলি, সেটা থাকার দায়িত্ব হলো সিটি কর্পোরেশনের। ঢাকা শহরটার মধ্যে 2টো সিটি কর্পোরেশন আছে, উত্তর এবং দক্ষিণ। 2 সিটি কর্পোরেশনে আজকে জলাবদ্ধতা ছিল, এবং প্রকট জলাবদ্ধতা। ড্রেনেজ সিস্টেমের জন্য প্রতি বছর কত শত কোটি টাকা যে ব্যয় হচ্ছে, এই টাকা দিয়ে কী ঠিক করা হয়? কিছু হলেই আমরা দেখি যারা নাকি দায়িত্বে আছেন তারা খুব সহজ একটা কথা বলেন, সেটা হলো দায় নাকি নাগরিকদের। নাগরিকরা নাকি পলিথিন ফেলায়, পলিথিন ফেলানোর কারণে ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যায়, অমুক হয়তো, অনেক কথাবার্তা আমরা শুনি, কিন্তু একদম মিথ্যা না, কথাগুলি সত্য। কিন্তু আমার কথা হলো যে তাহলে আইনটা কেন আছে? অপরাধ করার একটা প্রবণতা মানুষের মধ্যে সহজাত, মানুষ অপরাধ করে, মানুষ নিয়মকানুন মানে না, এটা নতুন কোনো ঘটনা না, সারা দুনিয়াতে এটা আছে। সারা দুনিয়াতেই মানুষ নিয়মকানুন মানতে চায় না। নিয়মকানুন এমন একটা জিনিস যে জিনিসটা মানাতে হয়, তো মানানোর দায়িত্বটাকে আপনি দেখবেন রাস্তায়, ঢাকা শহরে দেখবেন মাঝে মাঝে মধ্যরাত্রে গাড়ি টাড়ি কম, তারপরেও একটা ট্রাফিক সিগন্যাল, মানে চৌরাস্তা যেখানে আছে, প্রকট জ্যাম হয়ে যায়। কেন হয় জানেন? ওই সময়টাতে ওখানে কোনো ট্রাফিক পুলিশ থাকে না। তো ট্রাফিক পুলিশ না থাকলে ফিজিক্যালি জ্যাম হয়ে যায়, সবাই যার যার মতো স্বাধীনভাবে গাড়ি চালানো শুরু করে এবং একটা জ্যাম হয়ে যায়। তার মানে ট্রাফিক আইনটা কিন্তু তখনও থাকে,
কিন্তু আইন থাকাটাই যথেষ্ট নয়, আইনের সঙ্গে সঙ্গে আইনটা মানারও ব্যাপার আছে, না মানলে সাজারও ব্যাপার আছে। সেই সাজাটা কি দেওয়া হয়? এই সাজাটা দেওয়ার সময় কি চোখ দেখে চেহারা চিনে চিনে দেওয়া হয় না? যে যদি কোনো বড় কর্তা হয়, বড় লিডার হয়, তার জন্য সাজা হয় না, ছোটদের জন্য সাজা হয়, এটাও তো হয়। ওই যে বলে না, আইন হচ্ছে মাকড়সার জালের মতো, সেখানে ছোট ছোট মানে আপনার মশা মাছি এগুলো আটকা পড়ে, বড় বড় পাখি আটকা পড়ে, ওরা চলে যায়। তো আমাদের এখানেও ঠিক সেই একই জিনিস, আইন আছে কিন্তু আইনটা প্রয়োগ করা হয় না। যদি না হয় তাহলে জলাবদ্ধতা হবে, জলাবদ্ধতা কালকে আবারও হবে, যদি আবারও বৃষ্টি হয় আবার হবে। কারণ আমাদের যারা কর্তা ব্যক্তি আছেন তারা তো কোনো দায়িত্ব নিচ্ছেন না। এবং তারও যে বড় কথা, দুটো সিটি কর্পোরেশন, ঢাকা শহরের কথা বলছি, দুটো সিটি কর্পোরেশনে যারা মেয়র আছেন, মেয়র তো নাই এখন, প্রশাসক আছেন, ওনাদেরকে কোন যোগ্যতায় প্রশাসক বানানো হয়েছে এই প্রশ্নের জবাব কেউ দিবে না আপনাদেরকে। সরকারি লোক, বিএনপি করেন, অতএব প্রশাসক বানিয়ে দিলেন আপনি, এবং তারা মহা আনন্দে 1-1.5 বছর রাজত্ব করলো, এবং তাদের তো কোনো দায়বদ্ধতা নেই। জলাবদ্ধতা দূর করার জন্য তাদের কিছু করতে কী করেছেন বলেন আপনারা? গত 1 বছরে জলাবদ্ধতা নিরসন, এটা বর্ষাকালের সামনে আসবে, এটা এই সময় যে বৃষ্টি হবে, এটা তো নতুন কিছু না। এই বৃষ্টির জন্য 2 সিটি কর্পোরেশনের 2 প্রশাসক কী প্রস্তুতি নিয়েছেন আপনারা কিছু দেখেছেন? বলেন আপনারা কিছু দেখেছেন কিনা? কোনো প্রস্তুতি নিতে দেখেছেন? সব চলছে আল্লাহ আসতে। তো এভাবে যদি চলে তাহলে এই ধরনের জলাবদ্ধতা হবেই, এর থেকে বাঁচার কোনো উপায় নেই। প্রিয় দর্শক, নতুন একটা সরকার এসেছে, হয়তো অনেকে বলবেন 6 মাস হয়েছে মাত্র, এর মধ্যে কেন আমরা এরকম আক্রমণ না, আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। আমি যখন আসি ফার্মগেট থেকে, আমার এই ভেতর দিয়ে রাজাবাজার দিয়ে যখন আমি আমার কলা বাগানে আসি, এই পানিতে অনেক লোকে হাঁটছিল, তারা কেউ কি তারেক রহমান সাহেবের প্রশংসা করেছেন? তারা কি বলেছেন সেটা উচ্চারণযোগ্য না, কিন্তু প্রশংসা তো কেউ করেন নাই। উনি যখন ক্ষমতায় বসেছেন, কেন বসেছেন? ওনার কাছ থেকে প্রশংসা পাওয়ার আশা নিতে বসেছেন। সরকারের প্রশংসা হচ্ছে, এগুলি কি সরকার খেয়াল করে দেখেন? এই জায়গাটা কিন্তু একটি জরুরি ব্যাপার। যা হোক, ব্যক্তিগত প্রসঙ্গ থাক, আমি একটি ছোট্ট রাজনৈতিক আলাপ করে শেষ করি। সে রাজনৈতিক আলাপ হলো প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। অনেকে আমাকে বলছিলেন আজকে যে নিশ্চিত পরাজয় জেনেও জামাতে ইসলামের অলি আহমেদ সাহেবকে যে মনোনয়ন দেওয়া হলো জামাত থেকে, মানে 11 দলীয় জোট থেকে, এটাকে গতকালকে আমি মাস্টার স্ট্রোক বলেছিলাম। কেন? আমাকে অনেকে জানতে চেয়েছেন যে এটাতে আহামরি কী হয়েছে। তাদের নিশ্চিতভাবে হারবে। হ্যাঁ, হারবে নিশ্চিতভাবে। আমি একটা কথা বলি আপনাদেরকে, যেই দিন ওনারটা ঘোষণা করা হলো তারপরেই কিন্তু আমরা শুনতে পেলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর অন্য অন্য যে নামগুলি ছিল, এলেবেলে কিছু নাম কিন্তু আমরা শুনেছিলাম, যে যাদের দেওয়াটা অর্থহীন হতো তাদের নামও শুনেছিলাম। তো তাদেরকে বাদ দিয়ে ওনাকে দেওয়াটা, আমি কেন বললাম যে এটা ভালো কাজ হয়েছে এই কারণে যে আমি মনে করি এর মাধ্যমে বিএনপির উপরে চাপ প্রয়োগ করা হয়েছে। সেই চাপটা হলো, বিএনপিকে তখন বাধ্য হয়ে এমন লোককে রাষ্ট্রপতি মনোনয়ন দিতে হতো যাকে নাকি অলি আহমেদ সাহেবের সঙ্গে অন্ততপক্ষে তুলনা করা যায়। এই জন্যই আমরা কিন্তু দেখছি যে মির্জা ফখরুল ইসলামের নাম শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত কী হবে আমরা জানি না। আবার বিপরীত দিকে দেখুন, জামাতের দিক থেকে যেটা হলো, জামাত কিন্তু অনেক দিন ধরেই, জামাতের বিরুদ্ধে এই পুরো নির্বাচনের সময় বিএনপির একটা অভিযোগ ছিল যে যুদ্ধবিরোধী আচরণ তারা করেছিল, তারা যুদ্ধ অপরাধ করেছিল, স্বাধীনতা বিরোধী আচরণ করেছিল, অনেক কিছু তাদের সম্বন্ধে বলা হয়েছে। সেখানে তারা কিন্তু অলি আহমেদের কার্ডটা কিনেছে। অলি আহমেদ কিন্তু বড় মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান যখন মুক্তিযুদ্ধ করেছেন, ওনার সঙ্গে অলি আহমেদ সাহেব দীর্ঘ সময় ধরে ছিলেন। জিয়াউর রহমানের আহ্বানে উনি আর্মি চাকরি ছেড়ে বিএনপিতে জয়েন করেছিলেন। অলি আহমেদ নির্বাচনে জয়লাভ করব, যারা নির্বাচনে জয়লাভ করবে, আমরা বা আমাদের প্রতিপক্ষ তারা নির্বাচিত হয়ে আসবে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে দলের বিভিন্ন যারা লোকজন রয়েছেন তাদেরকে প্রশাসক হিসেবে, জেলা প্রশাসক হিসেবে, পৌরসভার প্রশাসক হিসেবে, মানে বিভিন্ন জায়গাতে এরকম হাজার হাজার পদ পদবিতে বিভিন্ন কর্পোরেশনে, সরকারি অফিসগুলোতে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে, চারিদিকে শুধু সি রব পড়ে যাচ্ছে। একে তো নীতিগতভাবে সরকার এই কাজগুলো করতে পারে না। যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, নির্বাচনে বিশ্বাস করেন, একটা নির্বাচিত সরকার কখনো একটি অনির্বাচিত মানুষকে প্রমোট করতে পারে না। এটা হলো প্রথম গণতন্ত্রের মৌলনীতি। সেই মৌলনীতিটা সরকার ভঙ্গ করেছে।
দ্বিতীয় যে বিষয়গুলো আছে সেটি হলো সরকারের কতগুলো অলংকারিক পদ রয়েছে। সেই অলংকারিক পদ সাধারণত এগুলোকে মানে দলীয় যারা বিভিন্ন সময় সার্ভিস দিয়ে থাকে, দলের বিপদের সময় সাহায্য সহযোগিতা করে থাকে, তাদেরকে উপহার হিসেবে দেয়া হয়। কিন্তু অতীতে আমরা যেগুলো দেখেছি এই অলংকারিক পদগুলো সবসময় যোগ্য লোকের হাতে দেওয়া হতো। যেমন ধরুন বাংলাদেশের কিংবদন্তির নাট্যকার, নাট্য অভিনেতা, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। মানে তার মতো এতটা জনপ্রিয়, আপনাদের দেখেন টেলিভিশনে মমতাজ উদ্দিন আহমেদের লেখা নাটক, তার অভিনয়, তার শিক্ষা জীবন এক অনন্য ব্যক্তিত্ব। তো এই মানুষটিকে আওয়ামী লীগ সরকার একটি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। ফার্স্ট সেক্রেটারি সম্ভবত সিনিয়র সহকারী সচিব, মানে আমাদের ইউনো পদমর্যাদার একজন কর্মকর্তা। তো সেই হিসেবে ওনার মতো একজন মানুষ যিনি প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত, প্রধানমন্ত্রীও তার ছাত্র, তাকে রাষ্ট্রীয় প্রোটোকলে একজন ইউনো বা এডিসির পদমর্যাদা দিয়ে একটি দূতাবাসে তাকে নিয়োগ দেওয়া হলো। এর কারণ হলো তিনি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আওয়ামী লীগের সাপোর্টার, এই জন্য তাকে প্রমোট করা হলো। কিন্তু ইনুর জামানাতে আমরা দেখলাম লেদু গেদু ধলা কালা, মানে যাকে তার পছন্দ হয়েছে ডাইরেক্ট সচিব, টিওনোনা ওসিনা ডিসিরা, ডাইরেক্ট সচিব, সিনিয়র সচিব, মানে একেবারে ক্যাবিনেট সচিবদের পদমর্যাদায় সচিব, এই হিসাবে তাদেরকে বিভিন্ন জায়গাতে পদায়ন করেছে। ফলে কি হলো, অনেক জায়গাতে দেখা গেল যে রাষ্ট্রদূত এডিশনাল সেক্রেটারি, যিনি মন্ত্রণালয়ের এডিশনাল পদমর্যাদা নিয়ে ধরুন লন্ডন দূতাবাসে বা মালয়েশিয়া দূতাবাসে অথবা দিল্লি হাই কমিশনে কাজ করছেন, বা অনেক ক্ষেত্রে বড়জোর সচিব পদমর্যাদার আছে। একমাত্র মিজানুল কায়েসকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। আদার দেন আমাদের যে রাষ্ট্রদূত, অনেক ছোট ছোট দেশে রাষ্ট্রদূত, এরা ডিপ্টি সেক্রেটারি থাকেন, তারপরে জয়েন্ট সেক্রেটারি থাকেন, বড়জোর এডিশনাল সেক্রেটারি। তো যেখানে এডিশনাল সেক্রেটারি রাষ্ট্রদূত, সেখানে আপনি একজনকে সচিব পদমর্যাদায় আপনি প্রেস সেক্রেটারি বানিয়ে দিলেন বা প্রেস মিনিস্টার বানিয়ে দিলেন, যে পদে অতীতকালে মমতাজ উদ্দিন আহমেদের মতো মানুষ ছিলেন আওয়ামী লীগ জামানাতে, বা বিএনপির জামানাতে হয়তো এরকম কেউ ছিলেন। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কলঙ্কজনক অধ্যায়, মানে সিভিল সার্ভিসটিকে তারা মনে করেছে এটা একটা ছেলের হাতের মোয়া। যে সমস্ত ছেলেরা একটা বিশেষ পরীক্ষায় প্রিলিমিনারিতে পাশ করতে যাবে, এই জন্য তাদের কোনো কোটা চলবে না, মেধা অনুযায়ী তারা পরীক্ষা দেবে, এই দাবিতে যাদের আন্দোলন করেছে তাদেরকে আপনি মিনিস্টার বানিয়ে দিলেন। কোনো সচিব কিছু দরকার নেই, ডাইরেক্ট মিনিস্টার। তাদের কাউকে কাউকে সচিব বানিয়ে দিলেন, কাউকে কাউকে সিনিয়র সচিব বানিয়ে দিলেন। মানে লঙ্কা কাণ্ড কাকে বলে, গাঁজাখুরি গল্প আর কাকে বলে। তামিল সিনেমাতেও এই ধরনের ঘটনা ঘটে, যেটা ইউনূস সাহেবের জমানাতে ঘটেছে। এরশাদ জমানাতে তো প্রশ্নই আসে না, শেখ হাসিনা বেগম, যে মানে সব জায়গায় ধারাবাহিকতা ছিল। সিভিল সার্ভিসের একটা সিক্রেসি রাখা হতো, গোপনীয়তা রাখা হতো, এটার একটা পবিত্রতা রক্ষা করা হতো, এটার একটা অ্যারিস্ট্রিকেসি রাখা হতো, যে যেন তেন লোক মানে আমাদের তো বাংলাদেশে কি হলো, কৃষকের ছেলে গরিবের ছেলে এদেরকে সিভিল সার্ভিসে ঢোকার অনুমতি দেওয়া হতো। পাকিস্তানে এবং ব্রিটিশে, মানে আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিসে জমিদার নন্দ না হলে, ভালো বংশ না হলে, রক্ত না হলে এদেরকে তো পরীক্ষা দিতে দেওয়া হতো না। সেইখানে আপনি বঙ্কিমচন্দ্রের মতো মানুষ সিএসপি হতে পারে না, সুভাষচন্দ্র বোসকে সিএসপি হতে হয়েছে। তারপরে সেখানে রবীন্দ্রনাথের ঠাকুর পরিবার থেকে সিএসপি হয়েছে। এরকম ছিল, মানে সিএসপি না, মানে যাকে বলা হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আইসিএস হয়েছে। ইভেন আইএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস যেটা হয়েছে, সেখানেও এরকম রায় বাহাদুর, খান বাহাদুর, জমিদার ভালো, যাদের রক্ত ভালো, ছোটোখাটো বিষয় নিয়ে তারা কখনো ঘুষ খাবে না। এখন বিসিএস পাশ করে এমন জায়গাতে বাংলাদেশে অবস্থা হয়ে গেছে, ইটের ভাটা থেকে তারকে পয়সা খেতে হবে,
তাকে ওই ড্রয়ার খুলে রেখে প্রত্যেকটা এই যে জমির যে এসিল্যান্ড হিসেবে জমির যে পর্চা, এই পর্চা মানে একটা পর্চা তুলতে যে টাকা লাগে এটারও তাকে কমিশন লাগবে। এটার কোনো নারী নাই, পুরুষ নাই, এবং এখানে গিয়ে দেখবেন একটা ভালো বংশের ছেলে এখানে যাচ্ছে না। আর যারা পাল্লা দিয়ে এই অপকর্মগুলো করছে তারা খুবই যাকে বলা হয় দীনহীন অভাবী পরিবার, এবং এই বংশের মধ্যে তাদের মানে ট্র্যাক রেকর্ডে খারাপ জিনিস বেশি। তো তারপরেও দেখা যাচ্ছে যে এদের মধ্যে অনেক, এই যে গত কয়েক বছর যাবত দেখছি যে একজন টিওনো, তাকে কেন ছাড় বলা হলো না? মহিলাকেও ছাড় বলতে হবে, পুরুষকে বলতে হবে, তাদেরকে ভাই বললে আপা বললে তাদের মাথা খারাপ হয়ে যায়। এই যে হীনমন্যতা, এই হীনমন্যতা এরশাদ জামানাতে ছিল না। মানে ৮০-র দশক পর্যন্ত যারা বিসিএস কর্মকর্তা হতেন তাদের সবার মধ্যে সেই কোয়ালিটি ছিল, কিন্তু ৯১ সালের পর থেকে যে বিসিএসগুলো হয়েছে ধীরে ধীরে সেটা অবনতি হতে হতে এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে হাকিমপুরি জর্দা, মানে হাকিমপুরি জর্দা দিয়ে পান খাওয়া, গুয়া খাওয়া, মানে পচা সুপারি, সুপারি দীর্ঘদিন গজানো হয় যেন দুর্গন্ধ আসে। তো গ্রামের মহিলারা এই গুয়া বলে এগুলোকে, এই ভিজা সুপারি, মজার সুপারি, এগুলো দিয়ে পান খায়। তো ওইরকম যে যারা এই ধরনের গুয়া খায়, পান খায়, এদের যে রুচি, এখন এই সরকারি কর্মকর্তাদের একটা অংশের এরকম রুচি চলে আসছে। সেই রুচিকে একটা জায়গাতে নিয়ে যেতে পারে রাজনৈতিক নেতৃত্ব, দ্য পলিটিক্যাল লিডারশিপ, দ্য ডিসিশন মেকিং। আমরা আবার সেই সিভিল সার্ভিসের স্বর্ণযুগে চলে যেতে পারি, যখন এই সিভিল সার্ভিসটা চায়নাতে প্রথম শুরু হয়েছিল। আজকে যে মিলিটারি কমিশন, সেই মিলিটারি কমিশনটা পৃথিবীর প্রথম মিলিটারি কমিশন, যেটা অটোম্যান সম্রাটরা করেছিলেন তাদের জেনেসারি বাহিনীর মাধ্যমে। আমরা সেই জায়গাতে ফিরে যেতে পারি। কিন্তু এখন আমরা যেখানে আছি তার উপরে ইউনূস সরকারের যে রাজনৈতিক সিদ্ধান্ত, মানে ওই যে যেই গুয়া খাওয়া পরিবার, গুয়া খাওয়া ফ্যামিলি থেকে যে অফিসারগুলো আসছে, তারা প্রথমে চিন্তা করে এই ঘুষ নিয়ে ঢাকা জেলা গ্রামে একটা বাড়ি করা, বাড়ির নাম সেক্রেটারি বাড়ি, বাড়ির নাম জজ বাড়ি, বাড়ির নাম সাহেব বাড়ি, এরকম বিভিন্ন নাম দেয়। এরপরে শহরে একটা অ্যাপার্টমেন্ট কেনা, এরপরে চুরি চামারি করে মরে যাওয়া। এর বাইরে এদের কোনো চিন্তা চেতনা নাই। ঠিক সেই জায়গাটিতে আবার নতুন করে কুঠারাঘাত করে তাদেরকে মানে গুয়া থেকে আরও বাজে জিনিস অভ্যস্ত করে ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতের। কারণ হলো যে মানুষগুলো ক্লার্ক হতে পারতো না, যে মানুষগুলো ইউডিসি আপার ডিভিশনাল ক্লার্ক বা এলডিসি লোয়ার ডিভিশনাল ক্লার্ক, একটা সময় যারা ওই শর্ট হ্যান্ড লিখতেন আর যারা টাইপ করতেন, এদের মধ্যে দুটো গ্রেড ছিল, নিম্নমান কারণিক আর উচ্চমান সহকারী, উচ্চমান কেরানি। তো এই কেরানি হওয়ার যাদের যোগ্যতা ছিল না এমন সব মানুষকে একেবারে সরাসরি সচিব বানিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা এই জমানাতেও চলছে। মানে তারেক রহমান সাহেবের জমানাতেও এই জিনিসগুলো চলছে, এবং অবাক করার ব্যাপার হলো ইউনূস জমানার চেয়ে খারাপভাবে চলছে। ইউনূস সাহেব যাদেরকে এ ধরনের নিয়োগ দিয়েছিলেন তাদের যে খারাপ মান ছিল তার চেয়েতেও বর্তমানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে লোকজন আরও খারাপ বলছে। এই গেল একটা, অর্থাৎ আপনার রাজনৈতিক অফিসগুলোতে প্রশাসক দিলেন, বিভিন্ন জায়গায় এই ধরনের অলংকারিক যে পদগুলো এগুলো কলঙ্কিত করে দিলেন, আর সবশেষ হলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন মহিলা নিয়োগ দেওয়া হয়েছে। এরা বিগত যৌবনা, এদের যখন যৌবন ছিল এদের সেই যৌবনকে তারা ভালো কাজে ব্যবহার করেছে, কোনো শয়তান ওই সাক্ষী দিতে পারবে না। পুরো আমরা যেটাকে চামড়ার ব্যবসা বলি, আমরা যেটাকে যা কিছু বলি, এইরকম মানে যৌবনকাল যারা বিভিন্ন মন্দ কাজে ব্যবহার করেছেন, এবং সেই মন্দ কাজে ব্যবহার করে আবার তারা সেই রাজনীতির হাতিয়ার রূপে, হানি ট্র্যাপের যাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট রূপে, তারা বিভিন্ন রাজনৈতিক নেতার প্রমোদ বালিকা রূপে, অঙ্গলেহনকারী রূপে তারা যে প্রতিষ্ঠিত পেয়েছে, এরকম বদনাম যাদের আছে, বহু মানুষের বদনাম আছে, এই বদনামের মেয়েগুলো
আওয়ামী লীগ জমানাতে যাদের এই বদনাম ছিল তাদেরকে যেভাবে বসানো যায়নি, তারা শুধুমাত্র নেতার সাথে ঘুরেছে, ব্যবসা বাণিজ্য করেছে, বড় জোর অন্য কোনো জায়গাতে গেছে। কিন্তু রাষ্ট্রের এক্সিকিউটিভ পদগুলোতে এখন এইরকম বিগত যৌবনাদের, যাকে বলা হয় উন্মাদনা, শুরু হয়ে গেছে। এতে করে হয় কি, চারিদিকে শুধু ছি ছি, যোগ্যতা অযোগ্যতা, চেহারা, মানে এগুলো কোনো ব্যাপারই আসছে না। এই সমস্ত জিনিস হলো কি আল্লাহর গজব ডেকে নিয়ে আসে। আপনি যখন মানে যে কোনো সমাজের সর্বজন স্বীকৃত একজন মন্দ পুরুষ বা নারী, সর্বজন স্বীকৃত একটা মন্দ পশু, আপনি সেটাকে নিয়ে নাচানাচি করবেন, সবার সামনে বসিয়ে দেবেন। আপনি সিংহাসনে বসেন, পাশে একটা শুয়োর বসায় দিচ্ছেন, সেই অ্যানিম্যাল ফার্মের মতো, এবং তার ডেজিগনেশন দিয়ে দিলেন, যেগুলো একটা বললেন যে এটার ডেজিগনেশন হলো সচিব। জাস্ট অ্যানিম্যাল ফার্মে একটা মেজর আছে না, শুয়োর মেজর, ওইরকম আপনি দিয়ে দিলেন। এটা নাটক সিনেমায় সম্ভব, রাষ্ট্র পরিচালনা সম্ভব না। রাষ্ট্র পরিচালনা এই ধরনের পাগলামি ইয়াজিদ ইবনে মুয়াবিয়া করেছিল। তার সিংহাসনের পাশে সেটা বানরকে আশ্রয় দিয়েছিল। তার দেখা দেখি তার অন্যান্য যারা শাসক তারাও কিন্তু এইভাবে বানর পুষতেন। ফলে কি হতো, সেই সাম্রাজ্য ধ্বংস হয়েছে, সম্রাট ধ্বংস হয়েছে, খলিফা ধ্বংস হয়েছে, এবং পৃথিবীতে এই পম্পেই নগরীর মতো, যখন এখানে এই ধরনের যাকে বলা হয় সেক্সুয়াল ভায়োলেন্স, আপনি আপনার প্রমোদ সঙ্গীকে আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিতে চাইবেন, আপনি জনগণের মাথার উপর চাপিয়ে দিবেন, সেটা আপনার পদ বালক হোক, মানে আপনি যদি সমকামী হন। আলাউদ্দিন খিলজির এরকম একজন সমকামী ছিল, জহিরুদ্দিন বাবরেরও ছিল, কিন্তু তাদেরকে আলাউদ্দিন খিলজি পদ দিয়েছেন, যে মালিক কাফুর বলা হয়। মালিক কাফুর হিজড়া ছিলেন এবং তার সঙ্গে তার একটা সম্পর্ক ছিল। সত্যমিতে আল্লাহ জানেন, দুজনই মারা গেছেন, কিন্তু ইতিহাস সাক্ষী এই কথাগুলো বলছে। এবং এটা নিয়ে দেখেন যে বিখ্যাত পদ্মাবতী একটা সিনেমা তৈরি হয়েছে। তো ইতিহাসে যখন এইরকম ঘটনাগুলো ঘটে, আপনার প্রমোদ সঙ্গী বা সঙ্গিনী, আপনি এখন তাকে এনে ক্ষমতায় বসাবেন, তাকে একটা সিংহাসন আপনাকে দিতে হবে, আপনার পাশে সবসময় রাখতে হবে। এই জিনিসগুলো যখন কোনো একটা জায়গাতে ঘটে, তখন সেখানে আল্লাহর গজব, খোদাই গজব অনিবার্য হয়ে পড়ে। রাষ্ট্র ক্ষমতা একটা পবিত্র জিনিস, পবিত্র আমানত। আমরা কোনো মানুষই ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নই। আমাদের সবার জীবনে অসংখ্য ভুল ভ্রান্তি রয়েছে। স্বয়ং আল্লাহ এই জিনিসগুলো গোপন করেছেন, গোপন রেখেছেন, গোপন রাখতে বলেছেন। আমাদের পেটের মধ্যে যে সমস্ত আবর্জনা রয়েছে আল্লাহ গোপন রেখেছেন। আমরা সেই আবর্জনা রেখে এমন সুন্দরভাবে পেটটাকে আল্লাহ ঢেকে দিয়েছেন। আপনার প্রিয় সন্তান, শিশু, আপনি সেই পেটে চুমো দিচ্ছেন, অথচ পেট ভরা ময়লা। আল্লাহ ওখানে গোপন রেখেছেন। কাজে আপনার কিছু কিছু বিষয়, বা অনেকের অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো একান্ত ড্রয়িং রুমে, ব্যক্তিগত জীবনে, বা যেই জিনিস বাইজিখানাতে সুন্দর মানায়, যে জিনিস 5 স্টারে হোটেলের কোনো বালাখানাতে মানায়, সেখানে আপনি তাকে এনে জনগণের উপর বসিয়ে দিবেন। এই জিনিসগুলো হয় না, যত ক্ষমতা থাকুক না কেন। কিন্তু শুরুটা যদি আপনার এখানে স্বতঃস্ফূর্ত একটা জনযুদ্ধ রীতিমতো। আমরা বিজয়ী হলাম একটি বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে, বিজয়ী হলাম সেই রাজনৈতিক দলের মদতপুষ্ট পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সবার বিরুদ্ধে। ফলে কি হলো, আমরা 2024 সনের আগস্ট মাসটি বলতে গেলে একটা ঘোরের মধ্যে কাটিয়েছি। সেই সময়টিতে 32 নম্বর ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, অনেক মানুষের অন্তঃক্ষরণ হয়েছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কিন্তু প্রকাশ্যে তারা আসলে প্রতিবাদ করতে পারেনি। এবং তখনও পর্যন্ত বিপ্লবের যে স্বাদ, গন্ধ, আহ্লাদ, এটি অক্ষুণ্ণ ছিল। তারপরও এই বিপ্লবীদেরকে আমরা ভালোবেসেছিলাম। সেই ভালোবাসাটা 2025 সনে এসে বলতে গেলে মুখ থুবড়ে পড়ে। এর কারণ হলো সারা দেশে যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, যে মব হয়েছে, যেভাবে ঘুষ, দুর্নীতি সব কিছু মিলিয়ে সমন্বয়ক সরকার, ইউনূস সাহেব থেকে শুরু করে
ওনার যারা রথী মহারথী আছেন সবার বিরুদ্ধে এতটা মাত্র 1 বছরের মাথায় এতটা অভিযোগ আসলো, সবাই বলা শুরু করলো যে কোনো অবস্থাতেই 17 বছর আওয়ামী লীগ যা কিছু করেছে তারা এই 1 বছরে তার চেয়ে কোনো অংশে কম কিছু করেনি। কিন্তু এবছরের মাথায় এসে যে জিনিসটি আমরা দেখলাম রূঢ় বাস্তবতা, সেটি হলো একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা এলো, জামাত বিরোধী দল হিসেবে সংসদে গেল, তাদের সঙ্গে লেজ হিসেবে সেখানে এনসিপি গেল। সবাই তাদেরকে বাচ্চা জামাত বা চাইল্ড জামাত হিসেবে অভিহিত করছে। আর বিপ্লবের যে মুখগুলো ছিল তারা সবাই এনসিপিতে একীভূত হয়েছেন বটে, কিন্তু তারা কেউ এই মুহূর্তে বাংলাদেশে প্রিয় মুখ নন। পুরো এনসিপি এবং এনসিপির প্রমোটার হিসেবে জামাতের যারা কর্তা ব্যক্তি, আজকের দিনের বাস্তবতা হলো জামাতের একজন মানুষ নেই আর এনসিপির একজন মানুষ নেই যাদের কথা, তাদের চেহারা, তাদের সুরত, পোশাক আশাক থেকে শুরু করে তাদের চলাফেরা সব কিছু আমাদের জন্য আনন্দদায়ক। তাদের বেশিরভাগ লোকের কথাবার্তা আমাদের এখন শুনতে ইচ্ছা করে না। টেলিভিশনে যদি তাদের আমরা চেহারা দেখি, তাদের চেহারা দেখলে আমরা ব্যঙ্গ বিদ্রুপ করি। আমাদের যদি সামর্থ্য থাকতো তাহলে সেই টেলিভিশন থেকে তাদের সেই চেহারাগুলো বা তাদের সেই ভয়েসগুলো আমরা ডিলিট করে দিতাম। এই অবস্থা চলে এসেছে 2026 সালের জুলাই আগস্ট মাসে। অন্যদিকে যেটা হলো, বিএনপিকে কেন্দ্র করে মানুষের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ক্ষমতা আসার আগেই অর্ধেকটা চলে গিয়েছিল। 17 বছরের তাদের জুলুম অত্যাচার, তাদের উপর যেটা করা হয়েছিল, এই জন্য তাদের একটা পাবলিক সিম্প্যাথি ছিল। অ্যাট দ্য সেম টাইম দেয়ার ওয়াজ এ এমপ্যাথি। সেই এমপ্যাথি এবং সিম্প্যাথি তার অর্ধেকটা চলে যায় সেই ইনুস জামানাতে, 2.5 বছরে। সারা বাংলাদেশে যত মিথ্যা মামলা, হত্যা মামলা, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, যা কিছু বিশৃঙ্খলা এই বিএনপির যারা লোকজন করেছে, এবং সেটাকে জামাত আরও মার্কেটিং করে, ব্র্যান্ডিং করে যা করেছে সেটাকে আরও দ্বিগুণ তিনগুণ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তারপরে মানুষের একটা আশা ছিল, স্বপ্ন ছিল যে যেহেতু বিএনপি সরকারে নেই, কাজেই এই দলকে নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মানুষ এই বাস্তবতার নিরিখে বিএনপিকে একটা সুযোগ দিতে চেয়েছিল, আর সুযোগ দেওয়া ছাড়া বিএনপির মানুষের হাতে কোনো অল্টারনেটিভই ছিল না, কোনো অল্টারনেটিভ ছিল না। জামাত এখনও আসলে বিএনপিকে বিট করার মতো এভাবে শক্তি অর্জন করতে পারেনি। তো কাজেই জামাতের সততার উপর, জামাতের ন্যায়পরায়ণতার উপর, জামাতের জান্নাতি যাকে বলা হয় টিকিটের উপরে মানুষ যে আস্থা স্থাপন করবে, ওই আস্থা স্থাপন করার জন্য যে চেইন অফ কমান্ড দরকার, যে বিশাল সংগঠন দরকার, ওটা জামাতের এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। আর অধিকন্ত জামাতের যে স্বরূপ, সেই স্বরূপটা আমরা এই গত বিএনপি সরকার ক্ষমতা লাভের পর আমরা যেভাবে জামাতের স্বরূপটা দেখছি, ঠিক ইউনূস জামানাতে জামাতের ব্যাপারে আমাদের দোদুল্যমানতা ছিল, কিন্তু এনসিপির ব্যাপারে আমরা সিমেন্টেড হয়ে গিয়েছিলাম এখন যেভাবে আছি। যে এখানে যারা সম্পৃক্ত হয়েছে, যারা এই সরকারের সাথে আছে, সরকারের বাইরে আছে, মানে তাদের কারোর ব্যাপারে আমাদের কোনো ইতিবাচক চিন্তা চেতনা মন মানসিকতা ছিল না। এবং সেই নেতিবাচক যে পুরো সার্কেলটি যখন জামাতের সঙ্গে এলো, তখন জামাত সম্পর্কে যে একটা স্বাভাবিক মানুষের বোধ বুদ্ধি চিন্তা চেতনা ছিল, সেটাও রীতিমতো বিরক্তির কারণ হলো। আর বিএনপি ক্ষমতা আসার পর বিএনপির সঙ্গে জামাতের কনফ্রন্টেশনে যে দুর্গন্ধ ছড়াচ্ছে, যে আবর্জনা ছড়াচ্ছে, তাতে করে জামাত এবং বিএনপি উভয় দলই মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এইগুলো একটা। তো যেটা বলছিলাম যে বিএনপি ক্ষমতায় আসার আগে সবাই ধারণা করেছিল তারেক রহমান সাহেব যদি দেশে আসেন, রাষ্ট্র ক্ষমতা আসেন, তখন হয়তো এই যে বিএনপির এখন বিশৃঙ্খলা আছে, চাঁদাবাজি আছে, মামলাবাজি আছে, এই জিনিসগুলো থাকবে না। অধিকন্ত মানুষ যেহেতু পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে, প্রতিটা মানুষ যার যার অবস্থান থেকে সরকারকে সাহায্য করার জন্য উদগ্রীব। এর কারণ হলো মানুষেরও তো বিকল্প নেই। তো সেক্ষেত্রে যদি বিএনপি নতুন সরকার গঠন করে, সেই ক্ষেত্রে সরকার হয়তো ভালো করবে। কিন্তু সরকার গঠন করার পরে ফেব্রুয়ারি মাস থেকে আজ অবধি প্রায় প্রতিদিনই
নিত্য নতুন নাটক আমরা দেখতে পাচ্ছি, অভিনয় আমরা দেখতে পাচ্ছি। এক একটি সরকারের মধ্যে জগদ্দল পাথর দেখতে পাচ্ছি। নেতাকর্মীদের মধ্যে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছে, ওয়ার্ড, তারপরে শেষে ইউনিয়ন, এরপরে থানা বা উপজেলা, তারপরে জেলা, জেলার পরে নগর, তারপরে মহানগর, সব মিলিয়ে এভাবে যে নেতৃত্বের স্তর ধরেন, তাহলে এই যে বিএনপির ব্যর্থতা এবং বিএনপির যে দুর্গন্ধ, তার সঙ্গে সঙ্গে অতীতে জামাতের দুর্গন্ধ, এটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে মহামারী আকারে। দুর্গন্ধটা রীতিমতো মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয়ত যে ঘটনাটা, সেটা হলো যে এখান থেকে বের হয়ে আসার জন্য সরকারের যে কর্মদক্ষতা দরকার, সরকারের মধ্যে যে ম্যাজিক্যাল পাওয়ার দরকার, সরকারের মধ্যে যে সম্মোহনী ক্ষমতা দরকার, সংগঠন চালানো, দেশ চালানো, রাষ্ট্র চালানো এবং জনগণকে মোটিভেট রাখা, একজন সিঙ্গেল মানুষ এখানে দেখা যাচ্ছে না। আমরা অনেকে সরকারের বড় বড় মন্ত্রীদের প্রশংসা করছি, বিশেষ করে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পরিবারের। এর মূল কারণ হলো আমাদের অভ্যাস। আমরা সবাই ক্ষমতাকে স্যালুট জানাই। যাদের হাতে ক্ষমতা থাকে তাদের সাথে ঝামেলা করতে আমাদের ভয় লাগে। আমরা শেখ হাসিনাকে মা ডেকেছি, বঙ্গবন্ধুকে আব্বা ডেকেছি 17টা বছর। এর 99% ছিল ভয়ের কারণে। তো এই যে আব্বা ডাকা আর মা ডাকা, এই অভ্যাসগুলো এখন আমরা এই জমানাতে সবাই তারেক রহমান সাহেবকে আব্বা এবং তার স্ত্রীকে আম্মা ডাকার জন্য আমাদের এই সমাজের বহু মানুষ পাগল হয়ে গেছে, রীতিমতো পাগল হয়ে গেছে। ফলে তারেক রহমান সাহেবকে দেখলে দৌড়ে যেতে হবে, ছবি তুলতে হবে, সেলফি তুলতে হবে। স্যার, আপনার জন্য দাঁড়িয়েছি সারা রাত, না খেয়ে আছি, আপনার জন্য এতদিন রোজা রেখেছি। যে কথাগুলো অতীতের সমস্ত শাসকেরা ক্ষমতায় থাকাকালীন সময় শুনেছেন, ঠিক সেম কথাগুলো জনাব তারেক রহমান সাহেব এখন শুনছেন। 2 নম্বর হলো যে এই বিষয়গুলোকে মিনিমাইজ করা বা তাকে এগিয়ে নেওয়ার জন্য যে নেতৃত্বের চমক দেওয়া দরকার, সেই চমকের একটা সিঙ্গেল উদাহরণ তার কোনো কর্ম, কথা, কাজ এবং সিদ্ধান্ত থেকে শুরু করে কোনো একটি বাস্তবায়নে আমরা দেখিনি। কোনো একটা সিদ্ধান্ত বাস্তবায়নে এখন পর্যন্ত আমরা দেখিনি। কাজেই মানুষের যে স্বপ্ন থাকে 6 মান্থ হানিমুন পিরিয়ড যেটা বলা হয়, সেটি বিএনপির চলে গেছে। ঠিক এই সময়টাতে 2026 সনের জুলাই মাস আমাদের সামনে চলে এলো। এখন এই জুলাইতে নানা রকম অশান্তি সৃষ্টি হবে, নানা রকম গোমর ফাঁক হয়ে যাবে এবং এই জুলাইয়ের অভ্যন্তরে যে সকল কলঙ্ক রয়েছে তা বের হয়ে আসবে। এরকম একটা আশঙ্কা আমাদের এই সমাজের বহু মানুষ যার যার অবস্থান থেকে জুন মাসে প্রেডিক্ট করেছিলেন, সতর্ক করেছিলেন। আমি নিজে এই জুলাই মাসে আমার সমস্ত চালচলন, মানে এটা আমি রীতিমতো বন্ধ রেখেছি। কোনো টেলিভিশন টক শোতে যাইনি। জুলাই এবং আগস্ট এই 2 মাসে যাব না, এটা আমি আগেই ডিক্লেয়ার দিয়েছি। কেন যাব না? অনেকে জিজ্ঞাসা করেছেন ভাই, ইত্যাদি ইত্যাদি। মূল কারণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সতর্কবাণী রয়েছে, যখন কোনো একটা সমাজে ফিতনা চলে, ফ্যাসাদ চলে, ঠিক সেই সময়টাতে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে হয় না। যতটা সম্ভব নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখতে হয়। আমার কাছে জুলাই মাসটা ঠিক ওইরকম একটা ফিতনার মতো মনে হয়েছে যে এইবার অনেক কিছু হবে, সব মানুষ অধৈর্য হয়ে যাবে এবং বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকবে। এবং দেখুন পুরো জুলাই মাসটি জুড়ে সেই রকম ঘটনা ঘটেছে। অসংখ্য মারামারি হয়েছে, বহু হত্যাকাণ্ড হয়েছে। তারপর নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং এই যে জুলাই নিয়ে যে সকল কলঙ্কজনক অধ্যায় রয়েছে পর্দার আড়ালে, সেই জিনিসগুলো বের হয়ে এসেছে। যারা জুলাইয়ের স্টেক হোল্ডার ছিলেন, বিশেষ করে ফরহাদ মাজাহার থেকে শুরু করে সমন্বয়ক, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন দূতাবাস, তারপরে আমেরিকান ডিপ স্টেট, ডিজিএফআই, এরপরে সামরিক বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে যতগুলো পক্ষ এই জুলাইয়ের আন্দোলনের সঙ্গে প্রথম দিকে, মাঝামাঝি এবং শেষের দিকে সম্পৃক্ত ছিলেন, তাদের যে সকল টেলিফোনিক আলাপ, অডিও কল সামনে চলে আসছে, তাদের গোপন কথাগুলো যেভাবে একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলে দিচ্ছে, জাস্ট 164 ধারায় কোনো একজন অপরাধী যখন তার নিজের অপরাধ স্বীকার করে কোনো বিবৃতি দেন, লিখিত বিবৃতি দেন ম্যাজিস্ট্রেটের সামনে, ঠিক ওইভাবে
নিজের অজান্তে বহু জুলাই আন্দোলনের যাদেরকে বলা হয় মাস্টার মাইন্ড, যাদেরকে বলা হয় উদ্যোক্তা, তারা সবাই এখন যাকে বলা হয় বক বক করে সব বলে দিচ্ছে। ফরহাদ মাজার সাহেব বলছেন যে আমেরিকান দূতাবাসের অনেকগুলো সেফ হোম ছিল এবং সেই সেফ হোমে বিভিন্ন এই আন্দোলনকারীদেরকে নিয়ে তারপরে সেখানে তাদের মগজ ধোলাই করা হতো, জাস্ট লাইক এই হীরক রাজার দেশের যন্তর মন্তরের মতো। এই সময়টিতে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদেরের সঙ্গে পলকের সঙ্গে যেই আসাদুজ্জামান খান কামালের, এই বিভিন্ন নেতাদের যে কথাবার্তা সেগুলো এই সময়টিতে এইবার এসে ফাঁস হয়ে গেল। এগুলো কিন্তু গত বছর ফাঁস হতে পারত। এই সময়টিতে সে এক দফা কে ঘোষণা করেছে, সেখানে প্রধানমন্ত্রী এক দফা ঘোষণা করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন। এই জিনিসটা বাস্তবায়ন করতে গিয়ে এমন সব নির্মম নির্জলা সত্য সামনে চলে এসেছে, যেটি আগামীতে বিএনপির জন্য, জনাব তারেক রহমান সাহেবের জন্য, এবং তিনি যাদের সঙ্গে এই কথাগুলো বলেছেন, এখন গর্ব করে বলার চেষ্টা করছেন বিএনপির যারা, তারা এই বিষয়গুলো মানে তারা বলেছেন এই কথা স্মরণ করতে তাদের হাত পা থরথর করে কাঁপবে। ডেজ ইজ কামিং। পুলিশ হত্যার বিচার নিয়ে এই বছর নিদারুণ যাকে বলা হয় সবাই তাদের সংহতি প্রকাশ করেছে। সেনাবাহিনীর রদবদল থেকে শুরু করে এই সেনাবাহিনীর যে অংশটি শেখ হাসিনার কাছাকাছি ছিলেন, যে অংশটি বিপ্লবীদের সঙ্গে ছিলেন, যে অংশটি জামাতের সঙ্গে ছিলেন এবং যে অংশটি বিএনপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, পুরো 2024 সন জুড়ে এই আন্দোলন দানা বাঁধার আগ পর্যন্ত প্রায় সবার মুখোশ এই বছরের জুলাই মাসে উন্মোচিত হয়ে গেছে অ্যাজ এ রেকর্ড, অ্যাজ এ 164। কার কি পরিচয়, কার কি রাজনৈতিক অভিলাষ, কার মনের মধ্যে কি কামনা বাসনা আছে সরকারি কর্মকর্তাদের, মোটামুটি সবই এই জুলাই মাসে উন্মুক্ত হয়ে গেছে। এবং আগস্ট মাসে এইগুলো কোন পর্যায়ে যায়, এগুলোর সাথে কিভাবে ভারত জড়িয়ে যায়, এগুলোর সাথে কিভাবে আমেরিকা জড়িয়ে যায়, সেগুলো আমরা দেখার অপেক্ষায় আছি। আজকে যখন এই ভিডিওটি করছি, আজকের খবর হলো রয়ের প্রধান উনি বাংলাদেশে এসেছেন। তার আগে সিআইএর সবচেয়ে বড় একজন কর্মকর্তা, এশিয়া রিজনের জন্য এত বড় কর্মকর্তা কখনো বাংলাদেশে আসেনি, তো সেরকম একজন কর্মকর্তা ঢাকাতে এসেছেন, এরকম একটা খবর আমরা দেখেছিলাম। আর রয়ের প্রধান আসছেন তার ছবি সহ, তার নাম ঠাম সব কিছু সহ, ফ্লাইট নম্বর সহ সমস্ত পত্রপত্রিকায় এবং সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল আকারে চলে এসেছে। এর মধ্যে ভারতের যে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, তিনি দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, এবং জনাব তারেক রহমান সাহেবের